আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত। যতদূর মনে হয়, যতদূর আমার ধারণা, আপনি আরও ভালো বলতে পারবেন, এই 35% কিন্তু এক্সট্রা, আগের 15 বা 16-17% যেটা আছে তার সঙ্গে এক্সট্রা, 40-42% হয়ে যাবে। তাতে অবশ্যই আমরা চাপের মুখে পড়ব, কিন্তু আবার কেউ কেউ বলছেন কিছু সুবিধাও পেতে পারি। আসলে কি কোনো সুবিধা পাবো আমরা? আপনি ঠিকই বলেছেন যে 35% যে কথা বলা হচ্ছে সেটা গার্মেন্টের ক্ষেত্রে যদি ধরি, সেখানে অ্যাভারেজ ট্যারিফ আছে 15-16% অলরেডি। সেটার সঙ্গে যোগ হলে এটা চলে যাবে 50-এর উপরে। এখন অতিরিক্ত সুবিধা আমরা কি পেতে পারবো? আপনার ক্লিপে দেখছিলাম যে বাণিজ্য সচিব বলছেন যে আমাদের সুযোগ আছে আর একটু আলোচনা করা। মার্কিন প্রশাসনের এটা একটা কৌশল, কোনো সময় আগে চিঠি দিয়ে, হুমকি দিয়ে আলোচনার টেবিলে একটি দেশকে নিয়ে আসা হয়। আনফর্চুনেটলি আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে এক পেশি খামখেয়ালিপূর্ণ এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে, এবং এটা এমন একটা ভাবে নেগোশিয়েট করা হচ্ছে যেখানে একটি দুর্বল উন্নয়নশীল বিশ্ব পৃথিবীর অন্যতম পরাশক্তির সঙ্গে এরকম একটা অসম বাণিজ্য আলোচনায় যেতে হচ্ছে আমাদের সাথে। মার্কিন যে বাণিজ্য ঘাটতি, সেটি বলা হচ্ছে $5 বিলিয়ন মতো। সেটি খুব বেশি নয়, সেটিও কাটিয়ে ওঠা সম্ভব কি? দেখুন, এই বাণিজ্য ঘাটতিটা আসলে 5 বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওভারঅল যে বাণিজ্য ঘাটতি আছে $950 বিলিয়ন মতো, সে তুলনায় এটা কিছুই না। আপনি দেখেন, যদি তারা বাণিজ্য ঘাটতি নিয়ে চিন্তা করবে, তাহলে চায়না তাদেরকে ডিল করতে হবে। হ্যাঁ, অফকোর্স চায়নার উপরে তারা অতিরিক্ত শুল্ক দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তাদেরকে ডিল করতে হবে। ইন্ডিয়ার সঙ্গে তাদের বড় রকমের বাণিজ্য ঘাটতি আছে। ভিয়েতনামের সঙ্গে তাদের বড় রকমের বাণিজ্য ঘাটতি আছে। আর ভিয়েতনামের সঙ্গে যদি $100 বিলিয়ন বাণিজ্য ঘাটতি থাকে, তাকে যদি 20% শুল্ক দেওয়া হয়, আমাদেরকে যদি 35% দেওয়া হয়, এটা একটা আনফেয়ার পলিসি। যে আমরা তাদের পলিসির মধ্যে সেরকম কোহেরেন্স একটা দেখছি না যে তারা কি অ্যাচিভ করতে যাচ্ছে। সেখানেও যে একটা কথা বলা হচ্ছে, ট্রান্সশিপমেন্ট করে যে চাইনিজ পণ্যগুলো ধরেন ভিয়েতনাম হয়ে আমেরিকা যাবে, সেটির উপরে আবার 40%। সেটি যদি ধরেন এরকম হয় যে না, সেটি অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো আমরা অনেকটা সুবিধা পেতেও পারি। আর আমাদের যে গার্মেন্ট পণ্যের দাম, যা আমরা যেই টাকায় দেই, সেটা পৃথিবীর কেউ দিতে পারবে বলে মনে হয় না। আপনি চমৎকার দুটো প্রসঙ্গ এনেছেন। প্রথমে ট্রান্সশিপমেন্ট, এটা আসলে ইন্ডিকেট করা হয়েছে যে চাইনিজ জিনিসগুলো নিয়ে যদি র ম্যাটেরিয়ালস বা ইন্টারমিডিয়েট ইনপুটস হিসাবে ভিয়েতনাম ব্যবহার করে যদি রপ্তানি করে, অতিরিক্ত 40% বসবে। আর আমরা তো জানি যে যুক্তরাষ্ট্রের বাজারে চায়নার যে মার্কেট শেয়ার আছে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে কমে যাচ্ছে। কাজে সেখানে একটা সীমিত সম্ভাবনা আছে, যেহেতু চায়নার শেয়ারটা কমে যাচ্ছে, ওই শেয়ারের খানিকটা অংশ আমরা পেয়ে লাভবান হয় কিনা। এটা ইউরোপিয়ান ইউনিয়নে হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ যথেষ্টভাবে লাভবান হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সেটা মূলত ভিয়েতনাম সেখান থেকে বেনিফিটটা নিয়েছে। আর এটার সঙ্গে আপনি যেটা বলেছেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একবার, আমরা পৃথিবীর মধ্যে সবচাইতে কম্পারেটিভ সাপ্লায়ার গার্মেন্টস। ভিয়েতনাম থেকে আরম্ভ করে আপনি যে কোনো দেশে উদাহরণ দেন, বাংলাদেশের প্রাইস 15% থেকে কোনো কোনো ক্ষেত্রে 60-70% পর্যন্ত আমাদের দাম কিন্তু কম। কাজে বাংলাদেশের মতো আর একটা কম্পারেটিভ সাপ্লায়ার গ্লোবাল মার্কেটে পাওয়াটা কিন্তু কঠিন। কিন্তু দেখুন, চ্যালেঞ্জ হচ্ছে যে জায়গাটা, যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার বাজারের শুল্ক বাড়ায়, ভিয়েতনামে 20%, হয়তো ইন্ডিয়ার উপরে সে কিছু রাখবে, বাংলাদেশে 35%, এভাবে যদি সব কিছুর উপরে বাড়ায়, প্রবলেম যেটা হবে, ওদের দেশে তৈরি পোশাকের দামটা বাড়বে। যদি তৈরি পোশাকের দাম বাড়ে, তৈরি পোশাকের আমদানি কমে যাবে। এখন এরকম একটা মার্কেটে যেখানে আমদানি কমে যাচ্ছে, সেখান থেকে আমরা কত ভালো করতে পারবো, সেই চাপটা কিন্তু এটা একটা বড় প্রশ্ন। আরেকটা জিনিস বলতে হবে, দেখুন আমাদের ব্যবসায়ীরা কিন্তু অনেক অলরেডি চাপের মধ্যে আছেন। তারা সবচেয়ে কম দামে পণ্য দিচ্ছেন, তারা আর কত প্রাইস কাট করবে? এটাও তো একটা চিন্তা আমাদের। এটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডক্টর রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।